আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আগের দিন বোধহয় আমরা হচ্ছে যে যে আরওসি থেকে বিভিন্ন ধরনের টাইম ডোমেইন এক্সপ্রেশন ইত্যাদি ইত্যাদি দেখতেছিলাম। তো আজকে আমরা জাস্ট এগুলা দেখবো যে টাইম ডোমেইনে কজালিটি, তারপর স্ট্যাবিলিটি, এইসব আসলে সিগন্যাল থেকে ওই জেড ট্রান্সফর্ম থেকে কিভাবে বের করা যায় সেটা আমরা আজকে দেখবো। তো এই যেটা সেটা হচ্ছে যে আমরা জানি কি, যে আমরা জানি একটা মানে আমরা তো ইম্পালস রেসপন্স এই চেন থেকে জানি, এই চেন যদি কজাল হইতে হয়, ইফ এই চেন ইজ কজাল, এই চেন কজাল মানে ওই সিস্টেমটাই কজাল, এই চেন কজাল হবে যদি এই চেন ইকুয়ালস টু 0 ফর অল n লেস দেন 0 হয়, এটা হইলে ঠিক আছে। অর্থাৎ এই চেন নিজে যদি কজাল সিগন্যাল হয়, তাহলে সে যে সিস্টেম রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ, মানে এই চেন যে সিস্টেমটা রিপ্রেজেন্ট করে, যে সিস্টেম এই চেনটা রিপ্রেজেন্ট করে, এই সিস্টেমটা তখন কজাল সিস্টেম হয়ে যাবে। এটা হচ্ছে আর কি কন্ডিশন, ঠিক আছে। তো এইটা, আর আমরা জেড ট্রান্সফর্ম থেকে জানছি কি, যে কোন একটা কজাল সিস্টেমের জন্য আরওসিটা কেমন হয়, একটা কজাল সিগন্যালের জন্য আরওসিটা কেমন হয়, সাম এক্সটার্নাল এক্সটেরিয়র পার্ট অফ দ্য রেডিয়াস, মানে সাম সার্কেল, তাই না, একটা সার্কেলের এক্সটেরিয়র পার্ট হয়। যেমন আমরা যদি ই করি hn ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার n un, তো এটা একটা কজাল সিগন্যাল, কারণ এটা n লেস দেন 0 এর জন্য 0 হয়ে যাবে। এন্ড আমরা জানি এইটার আরওসিটা কি, এটার আরওসি হচ্ছে মড জেড গ্রেটার দেন হাফ, ঠিক আছে। অর্থাৎ হাফ রেডিয়াসের যে সার্কেল তার এক্সটেরিয়র পার্ট, এটা এটা হচ্ছে কজালিটির কন্ডিশনটা। তাহলে কজালিটির জন্য আমরা কি বলতে পারবো, আর আমরা যদি এখানে আর কি ই করি, তাহলে আমরা বলতে পারি এ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম is causal if and only if, মানে দুইটাই সত্য, ফরওয়ার্ড স্টেটমেন্টটাও সত্য, ইফ এন্ড অনলি ইফ মানে ফরওয়ার্ড স্টেটমেন্টও সত্য, ব্যাকওয়ার্ড স্টেটমেন্টও সত্য। ইফ এন্ড অনলি ইফ the ROC of the system is the exterior of a circle of radius r less than infinity, including z equals to infinity। অর্থাৎ জেড ইকুয়ালস টু ইনফিনিটি, এইটাও আরওসির মধ্যে থাকা লাগবে, এবং আরওসিটা হবে সাম রেডিয়াসের, হ্যাঁ, সাম রেডিয়াসের সার্কেলের এক্সটার্নাল পার্ট, যেমন এই যে এই কেসে। আর রেডিয়াসটা লেস দেন ইনফিনিটি হইতে হবে, ঠিক আছে, কারণ রেডিয়াসটা যদি ইনফাইনাইট রেডিয়াসের হয় তাহলে তো এটা একটা সিঙ্গেল পয়েন্ট বোঝায় আর কি, ঠিক আছে। সো এটা একটা ফাইনাইট রেডিয়াসের সার্কেলের এক্সটেরিয়র পার্ট হবে, এটাই হচ্ছে মূল কথা। এটা এটা তো আমরা দেখছি আসলে এটা হয় কজাল সিগন্যালের জন্য বা কজাল সিস্টেমের জন্য। এবার স্ট্যাবিলিটির কন্ডিশনটা দেখব। স্ট্যাবিলিটির কন্ডিশনটা কি, স্ট্যাবিলিটির কন্ডিশনটা ছিল টাইম ডোমেইনের জন্য, স্ট্যাবিলিটির কন্ডিশনটা ছিল এরকম, এটা ছিল
তো এইটা থেকে আমরা জেড ডোমেইনের কন্ডিশনে কিভাবে যাব? আমরা তো এইচ জেড জানি সমান কি, এইচ জেড হচ্ছে n equals to minus infinity to infinity h of n z to the power minus n, এটা ছিল। তো এবার আমি যদি মডুলাস অফ এইচ জেড বের করি, মডুলাস অফ এইচ জেড কত? মডুলাস অফ n equals to minus infinity to infinity h n z to the power minus n, এটা। এন্ড আমরা জানি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আমরা জানি a plus b হচ্ছে লেস দেন ইকুয়াল a প্লাস লেস দেন ইকুয়াল a plus b। সো এটাকে লেখা যায় লেস দেন ইকুয়াল ওই অ্যাবসলিউট, এটা তো আমরা অনেকবার দেখছি, অ্যাবসলিউট ভ্যালুটাকে ভিতরে নিয়ে গেলে একটা ইনইকুয়ালিটি সাইন দিতে হয়, এন্ড এই দুটোকে আলাদা করে লেখা যায়, এরকম করে লেখা যায়। এইবার এই জিনিসটা তো লেস দেন ইনফিনিটি হবে আর কি, ঠিক আছে? যদি স্টেবল সিস্টেম হয় এটা তো লেস দেন ইনফিনিটি হবে। এবার আমরা একটা কাজ করি, আমরা এই ভ্যালুটাকে 1 যদি বানাই ফেলি, হ্যাঁ আমাদের দেখাইতে হবে যে এইটা লেস দেন ইনফিনিটি হলে এটাও লেস দেন ইনফিনিটি হবে। এখন এইটা পসিবল, দেখেন এখানে n এর ভ্যালু মাইনাস ইনফিনিটিও আছে প্লাস ইনফিনিটিও আছে। সো z যদি 1 বাদে যে কোনো সংখ্যা হয়, একটা জেনারেল সংখ্যা হয়, তাহলে কিন্তু এটা প্রবলেম আছে। কারণ দেখেন এটা যদি ফ্র্যাকশন হয় তাহলে নেগেটিভ সাইডের ভ্যালুর জন্য এটা এক্সপ্লোড করবে। আবার এটা যদি ফ্র্যাকশন না হয়ে পূর্ণ মানে 1 এর থেকে বড় হয়, তখন সেটা পজিটিভ এক্সপোনেন্টের জন্য মানে ঝামেলা হবে আর কি, ঠিক আছে? মানে আইডিয়াটা হচ্ছে এরকম, যদি এটা ধরেন হাফ টু দি পাওয়ার মাইনাস n এরকম একটা ভ্যালু নেই, ঠিক আছে? হাফ টু দি পাওয়ার মাইনাস n হচ্ছে 2 টু দি পাওয়ার n। সো এইটা আসলে কি করবে, n এর পজিটিভ মানে এক্সপোনেন্টের জন্য ব্লো করবে। আবার 2 টু দি পাওয়ার মাইনাস n নিলে এটা নেগেটিভ এক্সপোনেন্টের জন্য ব্লো করবে, কারণ মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। সো এইটার একটা ওয়ে আছে, যদি আমরা এটাকে 1 বানাই ফেলি, সো এটাকে আমরা 1 বানানো মানে তখন আমরা mod z equals to 1 এ এই z ট্রান্সফর্মটা ইভালুয়েট করতেছি, ঠিক আছে? সো ইন দিস কেস এইটা সমান দাঁড়াচ্ছে এইটা, এন্ড যেহেতু এইটা লেস দেন ইনফিনিটি স্টেবল সিস্টেমের জন্য, সো এইচ জেড ও লেস দেন ইনফিনিটি হবে, অর্থাৎ এইচ জেডটা ব্লো করবে না। এটা আমরা মেক শিওর করতে পারি, যদি আমরা z ইকুয়ালস টু 1 এইটা ইনশিওর করতে পারি, তাহলে আমরা এই কন্ডিশনটা মেক শিওর করতে পারবো, ঠিক আছে? সো এইটা মানে হচ্ছে আমার ROC এর মধ্যে, হ্যাঁ দেখেন mod z equals to 1 ট্যাগ মানে ROC এর মধ্যে আমরা এখানে mod z equals to 1 নে মানে ইভালুয়েট করতেছি z ট্রান্সফর্মটাকে। তো এটা কখন পসিবল হবে? ROC এর মধ্যে, হ্যাঁ ROC যদি এমন হয়, ROC যদি এমন হয়, ROC যদি এমন হয়, তাহলে কি এই জিনিসটা ইভালুয়েট করা সম্ভব z mod z equals to 1 এ এই z ট্রান্সফর্মটা, যদি ROC এইটা হয়? না স্যার। না, কেন? স্যার জেড তো 2 এর থেকে বড়, বড়, আর আমাদের ROC তে লাগবে 1 এ, সো 1 টা তো ROC এর মধ্যে নাই। সো আমরা যদি এই জিনিসটা ইনশিওর করতে চাই, তাহলে আমাদের কি ইনশিওর করতে হবে? আমাদের ইনশিওর করতে হবে ROC মাস্ট ইনক্লুড দা ইউনিট সার্কেল, ঠিক আছে? ROC এর মধ্যে অবশ্যই ইউনিট সার্কেল থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা বলবো ওই সিস্টেমটা স্টেবল, আদারওয়াইজ ওই সিস্টেমের স্টেবিলিটি নাই, কারণ ওইখানে আমরা একটা স্পেসিফিক জেড এর জন্য আমরা এটাকে কনভার্জ করাইতে পারবো তখন, ঠিক আছে? জেড এর উপর একটা স্পেসিফিক কন্ডিশন দিয়ে আমরা তখন তাকে কনভার্ট করাইতে পারবো, যদি ROC এর মধ্যে ইউনিট সার্কেলটা থাকে। যদি না থাকে তাহলে এটা কোনোদিন পারবো না, সেখানে স্টেবিলিটির কোনো কন্ডিশন আসবেই না, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশন পাইলাম। আমরা যদি একটু ই করে ফেলি, সাম আপ করি, ফার্স্টেরটা পাইলাম কজালিটির জন্য, কি an LTI system is causal if the ROC is the exterior part of a finite radius circle including z equals to infinity। আর দুই নাম্বারটা হচ্ছে an LTI system is stable if the ROC
includes the unit circle. তো এবার আমরা জানতে চাই যে এই দুইটা কন্ডিশন সাইমালটেনিয়াসলি কখন স্যাটিসফাইড হবে, অর্থাৎ আমরা জানতে চাই কখন একটা এলটিআই সিস্টেম একই সাথে কজাল এবং স্টেবল হবে, সেটা আমরা জানতে চাই। সো আমরা একটা সিঙ্গেল পোলের জন্য চিন্তা করি, জাস্ট একটা সিঙ্গেল পোল, ঠিক আছে? সো একটা সিঙ্গেল পোল এইচ অফ এন নিলাম, ওকে। তো এইচ অফ এন যদি নেই তাহলে ধরলাম তার যেহেতু এটা সিঙ্গেল পোল তার এইচ জেডটা হবে 1/1 মাইনাস এ জেড ইনভার্স। তাহলে এখানে আর মানে এর উপর কি কি কন্ডিশন হইতে পারে, আইদার এ গ্রেটার দেন 1 অর এ লেস দেন 1, কারণ এ ইকুয়ালস টু 1 হইতে পারে, এ ইকুয়ালস টু 1 হইতে পারে, ঠিক আছে? বাট আমরা তো আসলে হ্যাঁ আচ্ছা, a equals to 1 আর a less than 1 কেস দুটো কনসিডার করি, কারণ a equals to 1 তো আসলে ওই ইটাকে ইনক্লুড করবেই আর মানে ইউনিট সার্কেলকে, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি এটা কজাল। আচ্ছা, কজাল যদি হয় তাহলে দুই কেসে আমার আরো সি কত, সব কেসে আরো সি কত, মড জেড গ্রেটার দেন এ না আরো সি যদি কজাল সিস্টেম হয়? এই এইচ জেড এর আরো সিটা কত, মড জেড গ্রেটার দেন এ না? জি স্যার। ঠিক আছে, আর আমরা কেস ধরতেছি দুইটা, এ লেস গ্রেটার দেন 1, এ লেস দেন 1। আচ্ছা, ফার্স্ট কেসে এ যদি গ্রেটার দেন 1 হয়, সো ধরলাম আমাদের রেফারেন্স লাইন হচ্ছে ইউনিট সার্কেল, এই জায়গায় এটা হচ্ছে আমাদের ইউনিট সার্কেল। তাহলে এ গ্রেটার দেন 1 তার মানে এ অবশ্যই একের থেকে বড় রেডিয়াসের একটা সার্কেল, এন্ড এটা এবং আরো সি কত, এটার বাইরের পোরশন, যেহেতু কজাল সিস্টেম আমরা কনসিডার করতেছি। এই কেসটা কি ইউনিট সার্কেল এনক্লোজ করে, মানে এই আরো সিটা, মানে এই কেসে মড এ গ্রেটার দেন 1, এই কেসে কি আরো সির মধ্যে ইউনিট সার্কেল থাকে? দেখেন তো, এইটা হচ্ছে আমাদের আরো সির থাকে না স্যার, থাকে না, তার মানে এখানে নট স্টেবল। সেকেন্ড কেসটা যদি চিন্তা করি, এটা আমাদের ইউনিট সার্কেল আর মড এ হচ্ছে গ্রেটার দেন লেস দেন এ, অর্থাৎ একের থেকে ছোট, সো একের থেকে ছোট একটা রেডিয়াসের সার্কেল। এবার যদি আমি আরো সি চিন্তা করি, এবার আমার আরো সি কি, মড জেড গ্রেটার দেন এ, এবার আরো সির মধ্যে কি ইউনিট সার্কেলটা আছে? আছে স্যার। তাহলে এটা স্টেবল। তার মানে একটা জিনিস দেখেন, যখন কজাল সিগন্যালের পোলটা আপনার ইউনিট সার্কেলের ভেতরে পড়ে, তখনই আরো সিটা ইউনিট সার্কেলকে মানে ইনক্লুড করে, আদারওয়াইজ করে না। যেমন এই কেসে দেখেন আরো সির পোলটা কি একের থেকে বড়, অর্থাৎ পোলটা ইউনিট সার্কেলের ভেতরে পড়ে নাই, এই কারণে এই কজাল সিস্টেমের আরো সির মধ্যে ইউনিট সার্কেল নাই। কিন্তু এই কেসে পোলটা ইউনিট সার্কেলের মধ্যে পড়ছে, এই যে এই জায়গায় কোন একটা জায়গায় পোল ইউনিট সার্কেলের ভিতরের মধ্যে, এবং আরো সিটা তখন ইউনিট সার্কেলকে এনক্লোজ করছে। সো তার মানে একটা এলটিআই সিস্টেম, an LTI system is causal and stable if all the poles are in the unit circle. সবগুলো পোল যদি ইউনিট সার্কেলের ভেতরে হয় তখন আমরা তাকে বলবো কজাল আর স্টেবল, তখন সেই এলটিআই সিস্টেমটা কজাল আর স্টেবল হবে, ঠিক আছে? সো আমরা আসলে পোল দেখে এখন বলে দিতে পারবো এটা কজাল আর স্টেবল হবে কিনা এট দ্য সেম টাইম, ঠিক আছে? যেমন ধরেন এইচ জেড আছে ধরেন এরকম, আপনারা পার্শিয়াল ফ্র্যাকশনটা পড়েন কিন্তু, ঠিক আছে? আমি বলে দিছি ওগুলো, ওটা একটু নিজে নিজে পড়ে নিন। সো এইচ জেড ইকুয়ালস টু 1/1 মাইনাস হাফ জেড ইনভার্স প্লাস 2/1 মাইনাস 3 জেড ইনভার্স। এখানে পোল কত কত সিস্টেমের, পোল কত স্যার? হাফ আর 3 স্যার। হাফ আর 3। তো এইটা যদি একটা এলটিআই সিস্টেম রিপ্রেজেন্ট করে তাহলে কি এটা কজাল আর স্টেবল হবে একই সাথে? এই সিস্টেমটা কি কজাল আর স্টেবল একই সাথে হওয়া পসিবল একটা এলটিআই সিস্টেম যদি চিন্তা করি? স্যার
না স্যার, 3-এর জন্য আনস্টেবল হবে। হ্যাঁ, কারণ একটা এলটিআই সিস্টেম তখনই কজাল আর স্টেবল হবে যদি সবগুলা পোল ইউনিট সার্কেলের ভেতরে থাকে। এখানে এই পোলটা ইউনিট সার্কেলের ভেতরে নেই, তার মানে এইটা একই সাথে এট দ্য সেম টাইম কজাল এন্ড স্টেবল হওয়া পসিবল না। ক্যানট বি কজাল এন্ড স্টেবল, ঠিক আছে, এট দ্য সেম টাইম হওয়া সম্ভব না এটা। তার মানে এইটা দিয়ে আমি ডিজিটাল ফিল্টার বানাইতে পারবো না। আমরা ডিটেলসে পড়বো এটা এফআইআর ফিল্টার করার সময়, কিন্তু আইডিয়াটা হচ্ছে একটা ডিজিটাল ফিল্টার হইতে হলে সেটাকে কজালও হইতে হবে, সেটাকে স্টেবলও হইতে হবে। তো যেহেতু এটা হয় না একই সাথে কজাল আর স্টেবল, সো এটা দিয়ে ডিজিটাল ফিল্টার করা যাবে না। আপনাদের যদি এই ধরনের ট্রান্সফার ফাংশনে আমি কোশ্চেন করি যে এইটা দিয়ে ডিজিটাল ফিল্টার বানানো সম্ভব কিনা, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, জাস্ট আপনি পোল চেক করবেন, পোল চেক করে দেখবেন সেটা কজাল আর স্টেবল কিনা। যদি কজাল আর স্টেবল এট দ্য সেম টাইম হয় তাহলে অবভিয়াস তাদের দিয়ে করা যাবে, আর যদি না হয় তাহলে যাবে না, ঠিক আছে। আর আপনাদের আগের দিন আমি এইখান থেকে বিভিন্ন আরওসির জন্য এক্সপ্রেশন বের করা দেখাইছি না? এখানে পসিবল আরওসি কি হইতে পারে, একটা মড জেড লেস দেন হাফ, একটা হাফ লেস দেন মড জেড লেস দেন 3, একটা মড জেড গ্রেটার দেন 3। এরকম কেস, তিনটা কেসে আরওসি সরি টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন কেমন হয় দেখাইছি না এটা? ঠিক আছে, সো আপনাদেরকে যদি এখন বলা হয় ফাইন্ড দা টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, ফাইন্ড দা টাইম ডোমেইন representation for hn if it represents a stable system। এখানে কিন্তু কজালিটির ব্যাপারে বলা নাই, স্টেবিলিটির ব্যাপারে বলছে, ঠিক আছে। এখানে বলেন তো কোন রিজিয়নটা ইউনিট সার্কেল ইনক্লুড করে এই তিনটার মধ্যে, কোন রিজিয়নটা ইউনিট সার্কেলকে ইনক্লুড করে? 2 নাম্বার স্যার। 2 নাম্বারটা। তার মানে এই আরওসির জন্য আমি যে hn পাবো সেটাই আমার স্টেবল সিস্টেম রিপ্রেজেন্ট করবে। এন্ড এটার জন্য কি, হাফের জন্য কজাল বাট 3 এর জন্য অ্যান্টি কজাল, সো রিপ্রেজেন্টেশনটা হবে প্লাস হাফ টু দি পাওয়ার n un মাইনাস 2 ইনটু 3 টু দি পাওয়ার n u অফ মাইনাস n মাইনাস 1, ঠিক আছে। সো এটা হচ্ছে স্টেবল সিস্টেমের জন্য। আর যদি বলে কজাল সিস্টেমের জন্য কোনটা, অবভিয়াসলি এটা। সো এটার জন্য রিপ্রেজেন্টেশন দুটার জন্য কজাল। এই প্রবলেমটা কি বোঝা গেছে? এই ধরনের প্রবলেম দেওয়া যেতেই পারে, এটা কি বুঝছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ট্রান্সফার ফাংশনের পোল জিরো রিপ্রেজেন্টেশন, মানে পোল জিরো ফর্ম অফ ট্রান্সফার ফাংশন বা টিএফ। এইটা কি, এইটা হচ্ছে এই ফর্মে লেখা। ধরেন আপনি পোল আর জিরোস জানেন, ঠিক আছে, এটা আমরা দেখবো ফিল্টার ডিজাইনের সময় দেখবো যে আমাদের জিরোস আর পোল আমাদের জানা আছে, ঠিক আছে, আমাদের পোলস আর জিরোস গুলো আমরা ডিফাইন জানা আছে। এখন দেখেন আমরা আসলে এখন কি জানি, এখন আমরা ধরেন এই যে এই ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলা হয়তো জানি, মানে এখন আমরা জানি আসলে এই যে কোএফিসিয়েন্ট গুলা, ডিফারেন্স ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলা, ঠিক আছে। ওইখান থেকে আমরা hz বের করি, ওই hz থেকে আমরা পোল জিরোস বের করি, তাই না, এইটা। তারপর আমরা সিস্টেম অ্যানালাইসিস করি। এবার যদি আমরা উল্টা কাজটা করতে চাই, আমরা পোল জিরোস জানি, আমরা এই ডিফারেন্স ইকুয়েশনে যেতে চাই, তাহলে কি করব? ঠিক আছে, মানে আমরা যখন ফিল্টার ডিজাইন করব তখন আমাদের কাজ হচ্ছে এই ডিফারেন্স ইকুয়েশনের কোএফিসিয়েন্ট বের করা, ঠিক আছে, এই ডিফারেন্স ইকুয়েশনের কোএফিসিয়েন্ট বের করা। সো আমরা তার মানে ওইখানে আমরা যেটা করব, আমরা পোলস আর জিরোস গুলা প্লেস করব, ঠিক আছে, পোলস আর জিরোস প্লেস করে আমরা এই ইকুয়েশনে ব্যাক করব। সো আমাদের কাজ হচ্ছে এখন উল্টা, আমরা পোলস আর জিরোস জানি, আমরা এখন এই কাজটা করব, ঠিক আছে। তো এবার ধরা যাক আপনাদেরকে বলা হইলো যে একটা সিস্টেমের জিরোস দেওয়া আছে, মানে আপনি ডিজাইন করে পাইছেন, জিরোসটা আপনি 4/3 তে প্লট মানে এস্টাবলিশ করবেন, আর পোলস বসাবেন হাফ আর 1/5 এ। এই দুটা জায়গায় আপনি পোল বসাবেন আর এই দুটা জায়গায় আপনি জিরোস বসাবেন, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে ট্রান্সফার ফাংশনে hz এ যেতে হবে। তো hz বের করার নিয়মটা কি? hz হচ্ছে জাস্ট পলিনোমিয়াল pz বাই qz। আচ্ছা, জিরোস গুলা কার সলিউশন? pz এর সলিউশন না qz এর সলিউশন? জিরোস গুলা pz স্যার। pz এর সলিউশন। আচ্ছা, এবার আমি যদি আপনাকে বলি একটা ইকুয়েশনের সলিউশন হচ্ছে +1 আর -1, তাহলে ইকুয়েশনটা কি লিখতে পারবেন আপনি? জি স্যার। কিভাবে লেখেন? স্যার x মাইনাস আলফা ইনটু মানে একটা ইকুয়েশনের সলিউশন যদি হয় আলফা, তাহলে সেটার ইকুয়েশনটা হচ্ছে x মাইনাস আলফা ইনটু p অফ সামথিং, তাই না? এরকম ইকুয়ালস টু 0। সো তার মানে এখান থেকে আমরা ওই পলিনোমিয়ালটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এখন pz এর ইকুয়েশন মানে সলিউশন জানি, তাহলে আমরা pz এর ইকুয়েশনও বের করতে পারবো। জাস্ট কি করব, উপরে বসবে z মাইনাস 4/3, নিচে বসবে z মাইনাস হাফ, z মাইনাস 1/5, এই ফর্মে। ঠিক আছে, এটা হচ্ছে hz এর এক্সপ্রেশন। তো এটাকে আমরা আমাদের ফর্মে নিয়ে যাই। আমাদের ফর্মে নিলে হইলে তো এটাকে লেখা যাবে 1 মাইনাস 4/3 z ইনভার্স, সরি এখানে একটা z ও চলে আসবে, কারণ আমরা এই ফর্মে লিখলে আপনার পোল জিরোর সংখ্যা সমান হবে। আপনি যদি এই ফর্মে লিখতে চান তাহলে নাম্বার অফ পোলস ইকুয়ালস টু নাম্বার অফ জিরোস, এটা সমান হবে আর কি। এন্ড আমরা তো বলছিলাম তখন অরিজিনে পোল আর অরিজিনে জিরো কনসিডার করতে হবে। সো এই কেসটাতে হইলে আপনাদের নাম্বার অফ পোলস আর নাম্বার অফ জিরোস সমান, এই ফর্মে লিখতে হবে আর কি। ঠিক আছে, সো এবার যদি z স্কয়ার দিয়ে উপরে নিচে ভাগ করে দেই, তাহলে এখানে আসবে হাফ z ইনভার্স 1 মাইনাস 1/5 z ইনভার্স। অথবা আপনি ডাইরেক্টলি এই দুইটা থেকে এই ফর্ম লিখতে পারেন, আপনি ইন্টারমিডিয়েট ফর্ম বাদ দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমি যদি বলি আমাদের যদি কোনো জিরোস থাকে, জিরোস আছে z1 z2 z3 তে, পোলস আছে p1 p2 p3 p4 এ, তাহলে তার hz টা হবে সিম্পলি 1 minus z1 z inverse 1 minus z2 z inverse 1 minus z3 z inverse divided by 1 minus p1 z inverse 1 minus p2 z inverse 1 minus p3 z inverse 1 minus p4 z inverse। ঠিক আছে, এটা হচ্ছে hz এর এক্সপ্রেশন। এইভাবে আমরা লিখতে পারবো। সো আমাদের জিরোস আর পোল দেওয়া থাকলে আমরা এইভাবে লিখতে পারবো। এটাকে বলে পোল জিরো রিপ্রেজেন্টেশন অফ hz। সো এখান থেকে যদি আমরা এখন ট্রান্সফার ফাংশন মানে ওই ডিফারেন্স ইকুয়েশনে যেতে চাই, তাহলে কি করব? তো আমরা যে আগের एग्जांपलটাই দেখি, 3 minus 4 z inverse 1 minus half z inverse 1 minus 1/5 z inverse। এবার আমরা গুণ করব, নিচে গুণ করে দিব। নিচে যদি গুণ করি 1 মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে 1/2 প্লাস 1/5 যোগ হলে হবে 10 7 7/10 z inverse plus 1/10 z to the power minus 2 and hz সমান আমরা জানি yz by xz। so yz by xz সমান হচ্ছে 3 minus 4 z inverse 1 minus 7/10 z inverse plus 1/10 z to the power minus 2। এবার আমরা দুই পাশে গুণ করে দেই। গুণ এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে yz minus 7/10 z inverse yz plus 1/10 z to the power minus 2 yz, আর এখানে আসবে 3xz minus 4 z inverse xz। ওকে, আচ্ছা এবার আপনাদের যদি টাইম শিফটিং প্রপার্টিটা মনে থাকে, xn এর এইটা যদি হয় xz, x of n minus k টা কি হয় z to the power minus k xz। তাহলে আমি উল্টা ভাবে বলতে পারি না xz এর ইনভার্স z ট্রান্সফর্ম xn, তাহলে এইটার ইনভার্স z ট্রান্সফর্ম হচ্ছে xn minus k। তাহলে আমাকে বলেন তো এখান থেকে আমি যদি দুই পাশে ইনভার্স z ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো? yz থেকে পাবো yn, এইটা থেকে কি পাবো? 7/10 তো 7/10 ই থাকবে, z to the power yn হ্যাঁ yn minus k মানে minus 1 স্যার, minus 1 হ্যাঁ, আর এখানে পাবো 1/10 yn minus 2। ঠিক আছে, সিমিলারলি এখান থেকে পাবো 3x of n minus
4x of n minus 1. সো এটা হচ্ছে আমাদের ওই ট্রান্সফার ফাংশন, মানে ডিফারেন্স ইকুয়েশনটা। আমাদের কাজ এই হচ্ছে এই যে কোএফিশিয়েন্ট গুলো যদি আমরা জানি তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম বানাইতে পারবো, টাইম ডোমেইনেও রিপ্রেজেন্ট করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের ফিল্টার ডিজাইনের অ্যাকচুয়ালি কাজ, যেটা আমরা করব নেক্সট 2 ইউনিট করে। ঠিক আছে, সো এটা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা এবার আমরা দেখব যে জেড ট্রান্সফর্ম থেকে কিভাবে আমরা ডিটিএফটি কম্পিউট করতে পারি। এন্ড এটা আমরা জানি অবভিয়াসলি, কারণ আমরা তো জানি জেড সমান আমরা মোটিভেটই করছিলাম ডিটিএফটি থেকে, সো উল্টাটাও করা সম্ভব। জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার জে ওমেগা, সো এক্স জেড সমান n equals to minus infinity to infinity x of n z to the power minus n. এটা যদি আমরা z এর ভ্যালু বসাই দিই, আর আমরা জানি x ওমেগা হচ্ছে এটা। এই দুইটা সেম হবে কখন বলেন তো? দুইটা ইকুয়েশন সেম করতে পারবো কোন কেসে? কোএফিশিয়েন্ট সমান হলে স্যার z মাইনাস না n। এই দুইটা ইকুয়েশন পুরোপুরি সেম, একটা জায়গা বাদে। কি সেম না দুটার মধ্যে? বলেন। এই দুটার মধ্যে কোন জায়গায় পার্থক্য? ইকুয়েশন দুটার মধ্যে দেখেন তো পুরোপুরি সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য। স্যার এই যে 1 হয়ে গেছে ওই জায়গাটা, আর এর ভ্যালু 1। হ্যাঁ, অর্থাৎ আমরা জেড ট্রান্সফর্ম করে যদি ইউনিট সার্কেলের মধ্যে ইভালুয়েট করি তাহলেই সেই রেজাল্ট আমাকে ডিটিএফটি দিবে। অর্থাৎ ডিটিএফটি কিছুই না, স্পেশাল কেসের জেড ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা কিন্তু ডিটিএফটি থেকেই জেড ট্রান্সফর্মকে মোটিভেট করছিলাম একটা জেনারেলাইজ ট্রান্সফরমেশন করে। সো আমরা তো অবশ্যই জেড ট্রান্সফর্ম থেকে ডিটিএফটি তেও যেতে পারবো। তাহলে ওয়েটা কি? আমরা ইউনিট সার্কেলের উপর জেড ট্রান্সফর্ম কি ইভালুয়েট করব। এখন বলেন তো আরো সির মধ্যে যদি ইউনিট সার্কেল না থাকে তাহলে কি এই জিনিসটা করা যাবে? আমার আরো সির মধ্যে ইউনিট সার্কেল নাই, তাহলে কি এই জিনিসটা এই জেড ট্রান্সফর্মটা কি ইউনিট সার্কেলের উপর ইভালুয়েট করা যাবে? যাবে না স্যার, যাবে না। এই কারণেই এই সিগন্যালের কোনো ডিটিএফটি নাই। কারণ কি? এটার আরো সি কত? মড জেড গ্রেটার দেন 2, যেটার মধ্যে কোনো 1 জেড ইকুয়ালস টু 1 মড জেড ইকুয়ালস টু 1 এই সার্কেলটা নাই। যেহেতু নাই, সো এটা ডিটিএফটি আমরা কমপ্লিট করতে পারি না। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, সো এইভাবে আমরা উল্টাটাও ডিটারমিন করতে পারি। তো তাহলে আমাদের যদি একটা জেড ট্রান্সফর্ম জানা থাকে তাহলে আমরা সেখান থেকে ইটা কিভাবে করব, ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে কম্পিউট করব? জাস্ট খালি কি করব, জেড সমান ই টু দি পাওয়ার জে ওমেগা এটা বসাই দিব, আর কিচ্ছু না, আর সব সেম থাকবে। ঠিক আছে, আর জেড ট্রান্সফর্ম দিয়েও কিন্তু আমরা ওই যে ই বের করে ফেলতে পারি, ডিফারেন্স ইকুয়েশন সলভ করতে পারি জেড ট্রান্সফর্ম দিয়ে। মানে আমরা যেমন যে ইউনিট স্টেপের জন্য আউটপুট কি হবে, এটা কি হবে সেটা বের করতাম, ওটা আমরা জেড ট্রান্সফর্ম দিয়েও করতে পারবো। যেমন জাস্ট আমরা এখান থেকে yn ধরেন, আপনাদেরকে বললাম yn সমান 0.2 yn minus 1 xn প্লাস xn minus 1, এইটার ইম্পালস রেসপন্স বের করতে। তো এখান থেকে আমরা hz বের করব, ওই hz থেকে ওই যে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে আলাদা আলাদা ফ্যাক্টর যোগ করে ফ্যাক্টর আকারে রিপ্রেজেন্ট করব। এরপরে ওটাকে ওই যে আমরা যেমন টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন লিখছি ওরকম টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন লিখবো।
এটা যদি কজাল হয় কজালের জন্য এক ধরনের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন আসবে, অ্যান্টি কজালের জন্য এক ধরনের আসবে, ওই রিপ্রেজেন্টেশনটা আসবে। ঠিক আছে, এভাবে করা যাবে। আচ্ছা, এবার ধরেন আমি আপনাদের একটা প্রবলেম দেই, এটা আমরা ডিসকাস করব। আমি যদি আপনাদেরকে এখন কোয়েশ্চেন করি, এইটা আছে ধরেন H1 টা দেওয়া আছে, হ্যাঁ H1 টা ধরেন দেওয়া আছে, এরকম। ঠিক আছে, আমি আপনাকে কোয়েশ্চেন করলাম ডিটারমিন H2 of n, এটা পারবেন? কিভাবে করবেন? স্যার এখানে কি H1 আর H2 এর কনভলিউশনটা ডেল্টা হওয়ার কথা? হ্যাঁ H1n, হ্যাঁ ফার্স্ট পার্ট হয়ে গেছে ডেল্টা। এবার আমরা এই দুটার জেড ট্রান্সফরমেশন করব, ঠিক আছে, কারণ আমরা ইজি ওয়েতে এটার ইনভার্স বের করতে পারবো না। আমরা এটার জেড ট্রান্সফর্ম করব। জেড ট্রান্সফর্ম করলে কি হবে? H1z ইনটু H2z, আর ডেল্টার জেড ট্রান্সফর্মটা কি আমরা বের করে ফেলতে পারি। কি হবে? ডেল্টার জেড ট্রান্সফরমেশন summation n equals to minus infinity to infinity delta of n z to the power minus n. তো এটা কোন জায়গায় 1? delta of n টা n equals to 0 তে, 0 তে, তাহলে z to the power 0, আর বাকি সব জায়গায় 1, বাকি সব জায়গায় 0, del n এর ভ্যালু 0, সো বাকি সব জায়গায় 0, খালি n equals to 0 তে এর একটা ভ্যালু আছে, কত? সেটা 1, তার মানে এটা equals to 1। তাহলে h2z কত? 1 by h1z। সো h2z হচ্ছে h1z এর ইনভার্স সিস্টেম। সো এবার যদি আমি তার h1z টা বের করি, h1z টা কি আসবে? h1z আসবে এখান থেকে 1 plus 1 minus half z to the power minus 2, ঠিক আছে? এটা 1/4 করে দিই, তাহলে ভ্যালুটা সুন্দর আসবে। তাহলে h1z এটা কিভাবে আসছে এটা তো বুঝছেন, জাস্ট এইটার z ট্রান্সফর্ম করেন। এটা z ট্রান্সফর্ম করলে কি হবে? 1 into z to the power 0, 0 into z to the power minus 1, minus 1/4 into z to the power minus 2, সো এরকম আসবে। তো এবার এটাকে যদি আমরা করি, এটা সো এবার ফ্যাক্টর করে দেন, ঠিক আছে? ফ্যাক্টর করলেন, এবার এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করেন, এটা এই টাইপের কিছু একটা আসবে। পার্শিয়াল ফ্র্যাকশনটা করে নিয়েন, ঠিক আছে? এবার এটা যদি এটার পোল গুলা তো জানা আছে, হ্যাঁ, এন্ড দুইটা পোলই আসলে একই জায়গায় থাকবে, মানে একই জিনিস রিপ্রেজেন্ট করবে, সার্কেল একটাই রিপ্রেজেন্ট করবে, সো আসলে কন্ডিশন একটাই। সো আপনারা যে মড জেড গ্রেটার দেন হাফ, লেস দেন হাফ এইসব নিয়ে করে জাস্ট খালি কজাল কোনটা অ্যান্টি কজাল কোনটা ওই সিস্টেমটা দিয়ে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে? সো এরকম করে চলে আসবে। আমার কথা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে কি বলছি? তো এরপর থেকে জাস্ট আপনার এটা H2z টা কি কন্ডিশন বলা আছে সেটার উপর বেস করে আপনারা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনটা বের করবেন। যেমন ধরেন যদি বলা থাকলো ডিটারমিন H2n if it is stable, তখন ওই যে ওই আর সিটা নিবেন যেটা টাইম ইউনিট সার্কেল ইনপুট করে, সেই অনুযায়ী সলভ করবেন, ঠিক আছে? সো এটা কিন্তু করা যাবে এই টাইপের প্রবলেম। ইনফ্যাক্ট আগের দিন আপনাদের ওই যে রোল 156 যে একটা প্রবলেম আমাকে বলছিলেন ল্যাব ইয়ের
হোমওয়ার্ক 2 এর মনে হয় ওই যে লাস্ট প্রবলেম যেটা G1n আর G2n বের করার একটা প্রবলেম ছিল না? জি স্যার। ওই প্রবলেমটাও আপনারা জেড ট্রান্সফর্ম দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবেন। ওখানে আর ইকুয়েশন সলভ করার কিছু নাই, জাস্ট একটা জেড ট্রান্সফর্ম এর সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা আসলে জেড ট্রান্সফর্ম দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, আর আমরা যদি ফুরিয়ার থেকে ফুরিয়ার বের করতে চাই, মানে ফুরিয়ার বের করতে চাইলে জেড এর বদলে জাস্ট এটা বসাই দিব, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। জেড সরি প্লাস, যেমন আপনাদের ধরেন এইচ জেড দেওয়া আছে, এটা তাহলে এটা ফুরিয়ার করলে কি হবে, এইচ ওমেগা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 জে ওমেগা। তারপর এটার ম্যাগনিটিউড নেবেন, এটার যা যা নেওয়া লাগে সেটা নেবেন। ঠিক আছে, নিয়ে যা আসবে, যেমন এটার ম্যাগনিটিউড নিলে কি আসবে 1, এটাকে যদি ভাঙাই 1 প্লাস cos ওমেগা মাইনাস j sin ওমেগা প্লাস 1 প্লাস হচ্ছে sin 2 cos 2 ওমেগা মাইনাস j sin 2 ওমেগা। So 1 plus cos omega plus cos 2 omega minus j sin omega plus sin 2 omega। এরপরে এটার ম্যাগনিটিউড নেবেন কি, ওই যে রিয়েল পার্টের স্কয়ার ডিভাইডেড বাই প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টের স্কয়ার, আর ফেজ হচ্ছে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। ওইভাবে করলেই চলে আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার পার্টে মানে আমি যদি পার্ট এ করি, যেখানে আমি কনভলিউশন পড়াইছি ইত্যাদি ইত্যাদি পড়াইছি, আপনারা চাইলে ওই প্রবলেম আমি যদি মেনশন করে না দেই, তাহলে আপনারা চাইলে সেই প্রবলেম জেড ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে পারবেন। ঠিক আছে, কনভলিউশন, কোরিলেশন ইত্যাদি প্রবলেম গুলো আমরা জেড ট্রান্সফর্ম দিয়ে খুব ইজিলি সলভ করতে পারি, বা ডিফারেন্স ইকুয়েশন সলভের প্রবলেম গুলা যদি কোশ্চেনে মেনশন করা না থাকে, জাস্ট বলা থাকে যে ডিটারমিন দ্য ইম্পালস রেসপন্স ফর দ্য ফলোইং ডিফারেন্স ইকুয়েশন, হ্যাঁ একটা ডিফারেন্স ইকুয়েশন দেওয়া থাকলো, দিয়ে বলা হইলো যে এইটার ইম্পালস রেসপন্স বের করেন, আপনি জেড ট্রান্সফর্ম দিয়েও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট আমার পার্টে আর কি, আমি যে পার্টটা করব, আমি যদি পার্ট এ করি তাহলে পার্ট এতে, আর পার্ট বি তে তো অবভিয়াসলি জেড ট্রান্সফর্ম আছেই, সেটা দিয়ে করতেই পারবেন। কিন্তু কোশ্চেনে যদি মেনশন করা থাকে সলভ দ্য ফলোইং লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন, তাহলে আবার জেড ট্রান্সফর্ম করতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি করেন, সেক্ষেত্রে হয়তো পার্শিয়াল মার্কিং পাবেন, কিছু ফুল মার্কসটা পাবেন না আর কি। বাট আর যদি কিছু মেনশন করা না থাকে, যেমন ধরেন এই যে একটু আগের প্রবলেমটাই, যেমন আপনাকে আমি বললাম যে এই সিস্টেমের ইম্পালস রেসপন্স বের করতে, হ্যাঁ এই সিস্টেমের H2n টা, তো সেই ক্ষেত্রে আসলে টাইম ডোমেনে করা যাবে, কিন্তু অনেক কমপ্লিকেটেড হবে, অনেক ভ্যালু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা জেড ট্রান্সফর্ম দিয়েও করতে পারেন। ঠিক আছে, বা ওই যে আপনাদের হোমওয়ার্কের ওই লাস্ট প্রবলেমটা, ওটা চাইলে আপনারা ইম্পালস রেসপন্স দিয়েও মানে সরি কনভলিউশন দিয়েও করতে পারেন, আবার জেড ট্রান্সফর্ম দিয়েও করতে পারেন, যদি কোশ্চেনে মেনশন করা না থাকে। ঠিক আছে, এটা টোটালি কোশ্চেনের উপর। কোশ্চেনে যদি বলা থাকে ফাইন্ড দ্য কনভলিউশন ইউজিং দ্য কনভলিউশন ফর্মুলা, তাহলে হচ্ছে কনভলিউশনের ওই ফর্মুলা বা ওইগুলা ইউজ করতে হবে। আর যদি বলা থাকে ডিটারমিন দ্য কনভলিউশন বা ফাইন্ড দ্য কনভলিউশন অফ দ্য টু সিগন্যালস, তাহলে আপনারা জেড ট্রান্সফর্ম দিয়ে গুণ করেও করে ফেলতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এটাও আবারও বলতেছি, এটা আমার পার্টে, যদি আমি কোশ্চেন পার্ট এ করি তাহলে করতে পারবেন। ঠিক আছে, অন্য পার্ট বা অন্য কোনো কিছুর ব্যাপারে আমি জানি না, সো ওইটা একটু খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে এফআইআর, আইআইআর, ফিল্টার ইত্যাদি ইত্যাদি শুরু করব। আমাদের জেড ট্রান্সফর্ম এখানেই শেষ। তো তার আগে আমি এফআইআর আর আইআইআর ফিল্টার নিয়ে একটু বেসিক ডিসকাশন করে দেব। ঠিক আছে, আচ্ছা না নেক্সট ক্লাসে করব, আজকে থাক। আজকের জিনিসপত্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে, বা আজকে যা যা পড়ানো হয়েছে এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আপনাদের ক্লাস এতটুকুই। টেস্ট দিতে হবে আরেকটা, ঠিক আছে, আপনারা কবে দিবেন সেটা আমাকে বললেন। ক্লাস টেস্টের সিলেবাস ফুরিয়ার ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্ম দুইটাই।
জি স্যার। ঠিক আছে, কবে দিবেন এটা বললেন, লাস্ট উইকের আগেও দিতে পারেন, লাস্ট উইকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলেবাস কতটুকু বললেন স্যার? তাহলে আপনাদের অ্যাটলিস্ট পরীক্ষার আগ পর্যন্ত যে ট্রান্সফর্ম পর্যন্ত পড়া হয়ে যাবে। আমি লেকচার ভিডিওগুলো আজকে আপলোড করে দিব, আর আমি আপনাদের কিছু প্রবলেম সেট দিব, ওইগুলা হয়তো হোমওয়ার্ক হিসেবে নেওয়ার টাইম হবে না আমার, বাট ওইগুলো আপনারা প্র্যাকটিস প্রবলেম হিসেবে সলভ করেন। স্যার সিলেবাস কি জেড ট্রান্সফর্ম পর্যন্ত? হ্যাঁ, ডিটিএফটি থেকে, বাট জাস্ট ডিটিএফ মানে ওই ডিটিএফএস থেকে শুরু করে, ফুরিয়ার থেকে শুরু করে ফুরি পর্যন্ত। এফএফটি আর ম্যাচড ফিল্টার মাঝখানে যেটা, ওইগুলা থাকবে না, এফএফটিটা থাকবে না ক্লাস টেস্টে। ঠিক আছে, জাস্ট ডিটিএফটি, ডিএফটি আর জেড ট্রান্সফর্ম, এই তিনটা টপিক। ফুরিয়ারটা ইটা থাকবে না, এফএফটিটা থাকবে না। সো এটা আপনারা কবে দিবেন, 2 সেকশন আমাকে একটু ডিসকাস করে জানায়। জি স্যার, জানাবো স্যার ইনশাআল্লাহ। ওকে, আপনাদের ক্লাস এতটুকুই, তাহলে কোশ্চেন যদি না থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।